সফরে রাশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আবারও সেনাপ্রধান বিদেশ গেলেন, এবার কি হবে? সেনাপ্রধান কি এবার কি ফিরতে পারবেন দেশে? এদিকে আজ সেনাপ্রধান দেশ ছাড়ার পরই ফাঁস হয়ে যায় মূল তথ্য। বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় এই বিষয় নিয়ে। শেখ হাসিনাকে নিয়ে দেশে আসবে, রাতেই ডক্টর ইউনূস সহ সবার উপর কঠিন প্রভাব পড়ে। মোদি বলে যে হাসিনাকে ফেরত দেবেন, হাসিনা আমার, হাসিনা ওর, আমাদের ওর হয়তো বিয়ে কর, বৈধ স্ত্রী কর, অবৈধ স্ত্রী নিয়ে সংসার করা ঠিক না। 6 এপ্রিল সকালে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বিদেশ সফরে গেছেন। এখানে ইউনূস স্যারের একটা কেরামতি, এখানে ইউনূস স্যারের একটা বাহাদুরি, এখানে ইউনূস স্যারের একটা বুদ্ধিমত্তার পরিচয়। কারণ উনি জানেন আগামী 9 এপ্রিল পৃথিবীব্যাপী চমক দেখাতে যাচ্ছে প্রফেসর ইউনূস। শেখ হাসিনার ফিরে আসার ইস্যু যেটা প্রত্যর্পণ চুক্তির আওতায়, এইটাতে আসলে মোদি কি বলছে ডক্টর মোদি ইউনূসের বক্তব্যের প্রেক্ষিতে? এবার আবারও সেনাপ্রধানকে নিয়ে আলোচনার সামনে আসলো। ক্ষমতায় আমরাই এনেছিলাম, আমরাই নামাতে পারবো। শান্তভাবে যেমন বলতে পারি, রাজ্যকে জ্বালিয়েও দিতে পারি। যদি এটা ভুলে যান তাহলে তিনি ভুল করছেন। ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি। এবং সেখানে একজন বক্তা ডক্টর ইউনূসকে ধান্দাবাজ বলে অভিহিত করেছেন। হঠাৎ কেন ডক্টর ইউনূসের উপর তাদের এই ক্ষোভ? খুশি সংবাদ, আরেকটা খুশি সংবাদ, একের পরে খুশি সংবাদ আমি আপনাদেরকে দিয়ে যাবো, বুঝছেন? একের পরে খুশি সংবাদ আমি দিয়ে যাবো আপনাদেরকে। তো সেটা হলো শেখ হাসিনার ক্ষতি করতে গিয়া মনের অজান্তেই শেখ হাসিনার যে কত বড় উপকার করে ফেলছে পিনাকিদার সাংবাদিক ইলিয়াস, এটা তারা মনে হয় এখন কিছুটা বুঝতেছে। কথায় কথায় ভাই ইউনূস স্যারের বদনাম করেন, সকালের ভিডিওতেও বলছি ইউনূস স্যারের দোষ খুঁজে বেড়ান। এগুলা ছাড়েন, এগুলা ছাইরা দলে আসার দরকার নাই। দল আপনি যেটা করেন সেটাই করেন। ইউনূস সাহেব যদি কোনো ভুল কাজ করে সেইটা বলেন, কিন্তু হয়তো ইউনূস সাহেবের পিছনে লাগেন না। হ্যাঁ, অনেকেই এখন ডক্টর ইউনূসের পিছনে লেগেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন সেনাপ্রধান বিদেশ সফরে গিয়েছেন এবং সেনাপ্রধান বিদেশ সফরে যাওয়ার পর দেশের মধ্যে অনেক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয় এবং অনেক গোপন তথ্য ফাঁস হয়ে যায়। দর্শক শ্রোতা, আপনারা জানেন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের বিপক্ষে অনেকে কথা বলে। অন্যদিকে শেখ হাসিনাকে দেশে আসা নিয়ে অনেকে চাচ্ছে যে যেন শেখ হাসিনা দেশে আসে, ডক্টর ইউনূস যেন ক্ষমতা ছেড়ে দেশ থেকে বিদায় হন। দর্শক শ্রোতা, এইসব বিষয় পর্যালোচনা করে আমাদের কাছে অনেক নিউজ আসে। সেই ইম্পর্টেন্ট নিউজগুলো আপনাদেরকে এক এক করে এই জায়গায় ধারাবাহিকলি দেখাবো। সেই নিউজগুলো আপনারা দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সর্বশেষ সেনাপ্রধান কেন বিদেশে গিয়েছেন আপনারা সবকিছু দেখতে পারবেন। আসুন দর্শক, আমার কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। আজ 6 এপ্রিল সকালে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বিদেশ সফরে গেছেন। তার এই বিদেশ সফর এর আগে আমরা জানি যে তিনি বিদেশ সফর এর আগে দুবার করেছেন। একবার তিনি ক্ষমতায় বসার পর একবার তিনি আমেরিকায় গেছিলেন, ইউএসএ, সেখান থেকে কানাডা গেছিলেন, কানাডা থেকে ফিরে আসেন। তারপর আর একবার এই মাসখানেক আগে তিনি গেছেন আমাদের সেন্ট্রাল আফ্রিকায়, সেখানে গিয়েছিলেন। সেখান থেকে তিনি আবার ফিরে আসেন, সম্ভবত 7 মার্চ তারিখে তিনি ফিরে এসেছিলেন দেশে। এবার তার এই যে সফরটি হতে যাচ্ছে, এটি 3 নম্বর সফর। এটা কোথায় যাচ্ছেন? এটা প্রথমে ভাবা গিয়েছিল যে বাংলাদেশের সাথে যাদের এখন খুব বড় আত্মিক সম্পর্ক তৈরি হচ্ছে, সেই আত্মিক সম্পর্ক যেখানে তৈরি হচ্ছে, এক পাকিস্তান এবং 2 চীন, এই দুটো জায়গার, এই দুটো দেশের কোনো একটাতে হয়তো যাবেন তিনি। বিশেষত কয়েকদিন আগে চীন থেকে ঘুরে এসেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এ খবরও পাওয়া যাচ্ছে কয়েকদিনের মধ্যে পাকিস্তান থেকে সেখানকার উপপ্রধানমন্ত্রী তিনিও এবং তারও সাথে সেখানকার পাকিস্তানের বড় একটা দল তারা আসছেন সরকারিভাবে বাংলাদেশ সফর করতে। এই সম্ভাবনা আপনি খেয়াল করে দেখুন যে আমাদের বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা তিনি যে লাইনে, রাজনৈতিক লাইনে চলছেন, সেই লাইনের বিরুদ্ধে চলছেন কিন্তু আমাদের ওয়াকারুজ্জামান সাহেব। তিনি কি তাহলে তিনি এখন যদি ট্রেডের জন্য যাওয়া হয়, ব্যবসার জন্য যাওয়া হয়, শুধু সাধারণ ব্যবসার জন্য, রেডিমেড গার্মেন্টস ইত্যাদির জন্য যদি যাওয়া হয়, তাহলে আমাদের ওয়াকারুজ্জামান সাহেব কেন যাবেন? সেটা যাওয়ার কথা হচ্ছে বাংলাদেশের যে সরকার রয়েছে এখন, তার যে উপদেষ্টা এই বাণিজ্য সম্পর্কে, ট্রেডের, তার যাওয়ার কথা। অর্থাৎ তিনি মূলত যাচ্ছেন রাশিয়ার সাথে, মানে চীন ছাড়া আর একটা পাওয়ার সেন্টার, তার দিকে, তার উপরে কিন্তু তিনি নির্ভর করবার জন্যেই
তিনি সেই বার্তা দেওয়ার জন্য তিনি রাশিয়াতে যাচ্ছেন। আরো মনে রাখতে হবে, রাশিয়া হচ্ছে ভারতের পৃথিবীর সব থেকে কাছের বন্ধু, অল ওয়েদার ফ্রেন্ড। সুতরাং ভারতের সাথে তো ওয়াকারুজ্জামানের একটা সম্পর্ক আছে, সেই সঙ্গে রাশিয়ার সাথে তিনি গেছেন যুদ্ধাস্ত্র, চীনকে বাদ দিয়ে রাশিয়ার কাছ থেকে যুদ্ধাস্ত্র কিনবার পরিকল্পনায়। এক, দুই হচ্ছে সেখানের সাথে তার আর একটা সাধারণ বাণিজ্য বাড়াবার জন্য। তাহলে সাধারণ বাণিজ্য বাড়াবার জন্য যে ক্রোয়েশিয়াতে যাচ্ছেন, ক্রোয়েশিয়ার সাথে বাংলাদেশের কি ট্রেড সেটাও একটু দেখা যাক, তাদের ব্যবসাটা কি। দেখুন খবর এখানে দেখতে পাচ্ছি যে ক্রোয়েশিয়ার সাথে সেনাপ্রধান কি এবার কি ফিরতে পারবেন দেশে? এবার সেনাপ্রধানকে কি ফিরতে দেওয়া হবে, কিংবা সেনাপ্রধানের অনুপস্থিতিতে কি একটি অভ্যুত্থান রচনা করা হবে? যে কদিন আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান সফরে গিয়েছিলেন। সে সময় দুযুগের ডালপালা এমন ভাবে মেলে ধরানো হয়েছিল যে সেনাপ্রধান দেশে আর ফিরবেন না, তিনি একবারে চলে গেছেন, কিংবা তাকে দেশে ফিরতে দেওয়া হবে না, তার বিমান নামতে দেওয়া হবে না। কিংবা তিনি যখন ফিরে এলেন তখনও বলা হলো যে তার বিমান শাহজালাল বিমানবন্দরে নামেনি, তেজগাঁ বিমানবন্দরে নেমেছে। এটি অবশ্য বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে ধারণা নেই এমন লোকজনই বলেছেন যে শাহজালাল বিমানবন্দর কোথায় কিংবা তেজগাঁ বিমানবন্দর কোথায়, এই ধারণা না থাকা মানুষ বলেছেন। এবং একটা জিনিস চিন্তা করুন যে সেনাপ্রধান কমার্শিয়াল বিমানে দেশে ফিরেছেন কিংবা বিদেশে যান, তার তো আর এয়ারফোর্স ওয়ান কিংবা এয়ার ইন্ডিয়া ওয়ান এমন ব্যবস্থা নেই, তিনি কমার্শিয়াল বিমানেই সফরে যান। সেই কমার্শিয়াল বিমান কোন বিমানবন্দরে নামতে হলে সেই বিমানবন্দরে প্রসিডিউর আছে, চাইলেই অন্য একটি বিমানবন্দরে গিয়ে ল্যান্ড করা যাবে না, মেরে ফেললেই ল্যান্ড করা যাবে না। সিভিল এভিয়েশনের এরকম কঠোর আইন আছে। কাজেই শাহজালাল বিমানবন্দর ছেড়ে সেনাপ্রধান যে তেজগাঁ বিমানবন্দরে নেমেছিলেন, এগুলো আসলে গুজব, প্রপাগান্ডা ছাড়া কিছু নয়। ঠিক তেমনি এই যে রাশিয়া ক্রোয়েশিয়া সফর নিয়ে আবারও গুজব রুখতে পারে। আসলে এখন পর্যন্ত সত্যিকার অর্থে যদি বলেন, কদিন আগে বাংলাদেশের পরিস্থিতি, বিশেষ করে সামরিক বাহিনী নিয়ে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল। এই সমন্বয়করা সামরিক বাহিনী সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিল, সমন্বয়কদেরই পৃষ্ঠপোষকরা বিরূপ মন্তব্য করেছিল, সামরিক বাহিনীর একদম জুনিয়র কর্মকর্তা সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু করে লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত ক্ষুব্ধ হয়েছিল এবং সৈনিকরা ক্ষুব্ধ হয়েছিল। সেই পরিস্থিতিতে জেনারেল ওয়াকারুজ্জামান পরিস্থিতিটি ট্যাকেল দিয়েছেন, ট্যাকেল দিয়ে সামরিক বাহিনী এখন শান্ত আছে এবং সামরিক বাহিনী সবচেয়ে বড় কথা ঐক্যবদ্ধ। বিএনপি কথা দিয়েছিল যে ঈদের পরে নির্বাচন ইস্যুতে তারা মাঠে নামবে, তবে এতটা সিস্টেমিক ওয়েতে মাঠে নামবে এটা হয়তো অনেকে আইডিয়া করতে পারে। এবং আমার কাছে মনে হয়েছে গেল অনেক বছর যাবত আমরা শুনতাম যে ঈদের পরে আন্দোলনটা নিয়ে আমরা মাঠে নামবো। এবারও যখন বিএনপি ঈদের আগে এই বক্তব্য দিল, তখন অনেকে বিষয়টা নিয়ে ট্রল করলো এবং কি এনসিপির যারা অনুসারীরা আছেন ফেসবুকে ভালোই কিন্তু বিএনপিরে বকাবকি করছেন যে আরে এগুলো তো পুরান কথা, কোন ঈদ, বাট এবার দেখেন আসলে কোন ঈদ। তবে মজার বিষয় হচ্ছে দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর সার্বিক একটা চাপ তৈরি হচ্ছে। এটা বড়ই কি বলা হয় যে খারাপ সময় অথবা দুঃসংবাদ অথবা বলেন মানে ওনার যে গোল্ডেন এরা চলতেছিল সেটার মধ্যে একটা থমকে দাঁড়ার পর্যায়ে সামনে আসতে যাচ্ছে। বিএনপি নিজে ডিসেম্বর নির্বাচন চাইলেও এতদিন যাবৎ জামাত ইসলাম এবং আপনার কি বলা হয় যে অন্যান্য যে বৃহত্তর যে ইসলামিক দলগুলো ছিল তারা কিন্তু একত্রিত বা সম্মিলিত ভাবে সরকারকে নির্বাচনের জন্য চাপ দেয়নি। এর মাঝখানে বিপুলের দলও আছে, ছোটখাটো যে দলগুলো আছে, কিন্তু হঠাৎ করে ঈদের পরে কেমন জানি প্রেক্ষাপটটা বদলাই গেল। তবে জামাতের নেতাদের বক্তব্যগুলোকে কেউ কেউ ভাবছেন যে কৌশলী, কারণ জামাতের একজন সিনিয়র নেতা, কেন্দ্রীয় নেতাই রেজাউল করিম, তিনি যখন বলছেন যে বছর শেষে এই 2025-এর শেষেই জাতীয় নির্বাচন চায় জামাত, তখন প্রশ্ন উঠে যে আসলে ঘটনাটা ঘটছে কি। এর মাঝখানে আবার আমরা দেখছি যে হেফাজত ইসলামের সাথে গতকালকে যে বৈঠকটা হয়েছে সেখান থেকেও ডিসেম্বরে আপনার নির্বাচনের রোড ম্যাপ চায় হেফাজত ইসলাম। আর এই বক্তব্য আমরা হেফাজত ইসলামের কাছ থেকে না পেলেও বিএনপির একজন কেন্দ্রীয় কমিটির নেতা, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি হেফাজতের সাথে বৈঠকের পর একটা ব্রিফ করেছেন। এখন দেখেন খাপে খাপে সব মিলা যাচ্ছে। জামাত নির্বাচন চাই বছরের শেষে, বিএনপি তো পারলে আগস্টে চায়, 5ই আগস্ট। এর মাঝখানে হেফাজত ইসলামও তাদের মানে কোরামের মধ্যে ঢুকে গেছে, ভিপি নূর আগের থেকে রেডি। তো সব মিলাইয়া বাকি আছে জাতীয় নাগরিক পার্টি। এখন জাতীয় নাগরিক পার্টি তারা কতটুকু শক্তিশালী, অথবা তারা সরকারকে নির্বাচনের দিকে না নিয়া
সংস্কার প্লাস বাকি যে তাদের দাবি দাওয়াগুলো আছে সেগুলোর পক্ষে কতটুকু শক্তিশালী অবস্থানে রাখতে পারে সেটা দেখার বিষয়। তবে ইশরাকের যে ঘোষণা, বাকিদের যে ঘোষণা, সেই ঘোষণার সামনে জাতীয় নাগরিক পার্টি কতদূর টিকবে। চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলছেন এখনো নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক কথাবার্তা হচ্ছে। বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুন, আবার বলা হয় জুন থেকে ডিসেম্বর। আমরা ডিসেম্বরেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চাই, আর আমাদের দাবির সাথে হেফাজতে ইসলাম একমত হয়েছে। গতকালকে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে হেফাজতের সাথে বৈঠকের পর তিনি বলছেন যে আপনার গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগেরও বিচার চায় তারা। সংবিধানের 47 অনুচ্ছেদ অনুযায়ী আওয়ামী লীগের বিচার করা যায়, বিচারে যা হবে তাই দেশের মানুষ মেনে নেবে। প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করতে হবে। তবে হেফাজতের সাথে বৈঠকের বিস্তারিত তিনি বলছেন আমরা সংস্কার চাই, বিচারও চাই, তবে তা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। প্রধান উপদেষ্টা বারবার বিভিন্ন মাধ্যমে ডিসেম্বরে নির্বাচন দেওয়ার কথা বলেছেন, কিন্তু এখনো নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক কথাবার্তা হচ্ছে। আর আমাদের দাবির সঙ্গে হেফাজতে ইসলাম একমত হয়েছে। এখন আমরা সরকারকে বলছি যে আগামী অল্প সময়ের মধ্যে আপনারা নির্বাচনের আয়োজন করবেন। ঘটনা ঘটেই চলছে। এবার চমৎকার একটা সংবাদ পেলাম, ডক্টর ইউনূসের সাথে জামাতে ইসলামের একটা বিরোধ শুরু হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই 5ই অগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরে সেই ক্যান্টনমেন্টে বর্তমান সেনা প্রধান জামাতে ইসলামের আমির ডক্টর শফিককে ডেকেছিলেন এবং তারা কয়েকজন একটি ড্রামের উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন। এবং তখন থেকেই ধারণা করা হচ্ছিল যে বর্তমানের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তার পেছনে জামাতে ইসলামের সমর্থন রয়েছে এবং ডক্টর ইউনূস বিশেষ করে অনেকটাই জামাতে ইসলাম নির্ভর একজন সরকার প্রধান। এবং আমরা দেখেছি যে জামাতে ইসলামের অনেককেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে পদায়ন করা হয়েছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি একজন শিবিরের নন ক্যাডার ছিলেন। তো এরকম সচিবালয় এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আমরা দেখেছি জামাত সমর্থিত বা জামাত অনুসারীদের বসানো হয়েছে। এমনও জনশ্রুতি ছিল যে ডক্টর ইউনূস সকালে ঘুম থেকে উঠেই প্রথম যে কয়জনকে ফোন করতেন তার মধ্যে জামাতের আমির ডক্টর শফিক ছিলেন একজন। তো জামাতের সাথে ডক্টর ইউনূসের এই মহরমটা গোপন কোনো বিষয় ছিল না, এটা খুব ওপেন একটা ভিজিবল বিষয় ছিল, একটা দৃশ্যমান বিষয় ছিল। কিন্তু সেই জামাতে ইসলামের সাথে ডক্টর ইউনূসের এখন সম্পর্ক ভালো যাচ্ছে না। গত সপ্তাহে জামাতে ইসলামের একটি উচ্চ পর্যায়ের মিটিং এ এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে একজন বক্তা ডক্টর ইউনূসকে ধান্দাবাজ বলে অভিহিত করেছেন। হঠাৎ কেন ডক্টর ইউনূসের উপর জামাতে ইসলামের নেতাদের এই ক্ষোভ? এর অন্যতম কারণ হলো যে জামাতে ইসলামের কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন নেই। তারা কিন্তু বাংলাদেশের কোনো রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি না, নির্বাচন কমিশনে দে আর নট রেজিস্টার্ড। তো তারা চেয়েছিল তাদের নিবন্ধনটা যেন ডক্টর ইউনূস ফিরিয়ে দেয় এবং অ্যাটলিস্ট 10 টাইমস, কমপক্ষে 10 বার জামাতে ইসলামের আমির ডক্টর শফিক ডক্টর ইউনূসকে অনুরোধ করেছেন, কিন্তু ডক্টর ইউনূস এ ব্যাপারে আজ অবধি কার্যকর কোনো ব্যবস্থা নেননি। তিনি দিব করে করে জামাতে ইসলামকে ঘুরাচ্ছেন এবং জামাতে ইসলামের এই মুহূর্তে রেজিস্ট্রেশন পায়নি এবং জামাতে ইসলাম রেজিস্ট্রেশন পাবে কিনা এটা নিয়েও একটা অনিশ্চয়তা শুরু হয়েছে। এবং হয়তো এমন হতে পারে যে এই রেজিস্ট্রেশনের বিষয়টা ঝুলিয়ে রেখে হয়তো নির্বাচনের আগে তাদের রেজিস্ট্রেশন দিতে পারে কিংবা এটা নিয়ে দেন দরবার করতে পারে। এটার জামাতে ইসলাম এখন মনে করছে যে ডক্টর ইউনূস তাদের ব্যবহার করে স্বার্থ উদ্ধারের পর তাদের ছুড়ে ফেলছে এবং ডক্টর ইউনূস জামাত নির্ভর না। ডক্টর ইউনূসের আসলে রাজনৈতিক দল হলো ন্যাশনাল সিটিজেন্স পার্টি, যেটা এনসিপি সদ্য গঠিত। এই পার্টিটা ডক্টর ইউনূসের পৃষ্ঠপোষকতায় গঠিত হয়েছে এবং এটি তার পার্টি। এবং ডক্টর ইউনূস জামাত কিংবা বিএনপি নয়, তিনি এনসিপি কে ক্ষমতায় দেখতে চান এবং এ কারণেই তিনি নানান টান বাহানায় চাইছেন নির্বাচনটি যতদূর সম্ভব পিছিয়ে নেওয়া। আমি বারবার বলেছি যে চাপের মুখে তিনি বলেন যে ডিসেম্বরের মধ্যে বা ম্যাক্সিমাম নেক্সট ইয়ার জুনের মধ্যে তিনি নির্বাচনটা করবেন। এদিকে সেনা প্রধানের পক্ষ থেকে একটি চাপ আছে যে বাই ডিসেম্বর দিস ইয়ার একটা নির্বাচন করতে হবে। কিন্তু ডক্টর ইউনূসের গোপন অভিলাষ হলো যে তিনি নির্বাচনটা যদি 2-3 বছর পিছিয়ে দিতে পারেন এবং এই সময় তিনি এনসিপি কে এস্টাবলিশ করতে চান। এনসিপি এস্টাবলিশ হলে তখন ক্ষমতায় এনসিপি কে আনবেন। বিএনপি জামাত ডক্টর ইউনূসের প্রেফারেন্স না, কিন্তু তিনি বিএনপি জামাতকে কিছু পদবি, কিছু মেয়রশিপ এইসব টুকটাক দিয়ে তাদের একটা আপাতত খুশি রেখেছে এবং তাদের মাথায় হাত বুলিয়ে তাদের ব্যবহার করে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছে। এটি জামাতে ইসলাম দেরিতে হলেও এখন উপলব্ধি করছেন, অনুধাবন করছেন এবং তারা এ কারণে ডক্টর ইউনূসের উপরে ভীষণ ক্ষেপেছে। এবং তারা এখন কি করেন, ডক্টর ইউনূস ক্রমশ সবার মাথায় কাঁঠাল ভেঙে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন, সেটা প্রকট হয়ে উঠছে। এবং বিএনপির ভেতরেও এটা নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়েছে, যদিও বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যা শুরু করেছে, চাঁদাবাজি, সন্ত্রাস, নির্যাতন এসব করে তারা
অলরেডি দলটার যে একটা মানে আওয়ামী লীগের বিকল্প হিসেবে একটা ভালো ইমেজ হওয়ার সম্ভাবনা ছিল, সেই ইমেজটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ডক্টর ইউনূস কিন্তু এই চালগুলো দিচ্ছে, তারা কিন্তু বিএনপিকে এই খারাপ কাজগুলো করতে অ্যালাউ করতেছে। জামাতকেও এখন মোটামুটি রেজিস্ট্রেশনের মূলা ঝুলিয়ে তাদেরও এখন পর্যন্ত রেজিস্ট্রেশনটা দেয়নি। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডক্টর ইউনূস তিনি এনসিপিকে এস্টাবলিশ করতে চায় এবং ক্ষমতাকে যতদূর সম্ভব কুক্ষিগত করতে চায় এবং নির্বাচনকে যতটা পারেন পিছিয়ে দিতে চান। এবং সময়ই বলে দেবে যে তার এই ইচ্ছেগুলো, এই খারাপ ইচ্ছেগুলো আদৌ তিনি বাস্তবায়ন করতে পারেন কিনা। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন এবং আস্থা রাখবেন। বাংলাদেশ সাময়িক সংকটে পড়লেও বারবার কিন্তু সেই সংকট থেকে সে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে, অনেক বিষয় নিয়ে অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি। বিশেষ করে সেনাপ্রধান বিদেশ সফরে গিয়েছেন, সেই সফরে তিনি কী কী করবেন এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলে। দর্শক শ্রোতা, দেশের মধ্যে কিন্তু অনেকে চায় যে শেখ হাসিনা দেশে আসুক এবং আপনারাও কি চান যে শেখ হাসিনা দেশে আসুক? আপনারা যদি চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের চাওয়া বা পাওয়া। অন্যদিকে ডক্টর ইউনূসকেও কিন্তু অনেকে ভালোবাসে। ডক্টর ইউনূস আমাদের দেশে এসেছেন ভালো কাজ করার জন্য, তিনি আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হতেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।